हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स टिউশন। आजकेर क्लास 9 जीवन विज्ञान सेकेंड यूनिटर जे चैप्टारगुलोते प्रश्न आसबे तार इम्पोर्टेंट प्रश्न किछु उत्तर सह आलोचना करे दिচ্ছি बंधुरा मन दिए देखते थाको এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত। তো এবারে আছে সেকেন্ড ইউনিটের 3 নম্বর যে অধ্যায় জৈবনিক প্রক্রিয়া, সেই অধ্যায়ের মধ্যে কি আছে উদ্ভিদ শরীরবিদ্যা থেকে আছে সালোক সংশ্লেষ এবং খনিজ পুষ্টি, আর কি আছে আর আছে বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন, শ্বসন আছে অঙ্গজ স্তরে শ্বসন এবং কোষীয় শ্বসন, এছাড়া আছে পুষ্টি, সংবহন এবং রেচন। এই কতগুলো চ্যাপ্টার আছে, অর্থাৎ মূল কথা বলতে গেলে আছে সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি বা শ্বসন, আর পুষ্টি, সংবহন এবং রেচন, এই চ্যাপ্টারগুলো আছে। তো প্রথম সালোক সংশ্লেষ যে চ্যাপ্টারটি আছে তার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি, মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। তো প্রথমে সালোক সংশ্লেষে যে উপাদানগুলো লাগে যেমন জল, সূর্যালোক, ক্লোরোফিল, কার্বন ডাইঅক্সাইড, এই উপাদানগুলোর উৎস এবং ভূমিকা, মূলত ভূমিকা ভীষণ পরিমাণে আছে। কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা মানে গুরুত্ব, সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডের গুরুত্ব, জলের গুরুত্ব বা সালোক সংশ্লেষে জলের ভূমিকা, সূর্যালোকের ভূমিকা, কিন্তু মূলত বেশি করে আসে কার্বন ডাইঅক্সাইড এবং জল। কার্বন ডাইঅক্সাইড বেশি করে আসে, ক্লোরোফিলও আসতে পারে, সূর্যালোকও আসতে পারে। তো সালোক সংশ্লেষে শোষণ বর্ণালী কাকে বলে, সালোক সংশ্লেষে শোষণ বর্ণালী কাকে বলে, এটা একটা প্রশ্ন আছে। সালোক সংশ্লেষে শোষণ বর্ণালী। এরপরে আছে সালোক সংশ্লেষে মানে এখান থেকে একটা প্রশ্ন আছে যে ক্লোরোফিল কিভাবে সক্রিয় হয়, বুঝতে পেরেছো, বা ফোটন কি, এখান থেকে আসে। সেই এর উপরে নির্ভর করে যে হিল বিক্রিয়া বা জলের যে বিশ্লেষণ, এখান থেকে আসে। হিল বিক্রিয়া কাকে বলে ভীষণ পরিমাণে আসে, এটা হিল বিক্রিয়া কাকে বলে ভীষণ পরিমাণে আসে, হিল বিক্রিয়া, বুঝতে পারে। হিল বিকারক কি, হিল বিকারক বা হিল রিয়েজেন্ট কি না এনএডিপি, হিল রিয়েজেন্ট কি এনএডিপি, এটা শর্ট প্রশ্ন আসে। তাহলে হিল বিক্রিয়া কাকে বলে কিন্তু আসে, ভীষণ পরিমাণে আসে হিল বিক্রিয়া। এরপরে এখানে ওই ফটোফসফোরাইলেশনটা খুব আসে, বা আলোক বিশ্লেষণ মানে সালোক সংশ্লেষীয় ফসফরিভবনও বলে, বুঝতে পেরেছ। ফটোফসফোরাইলেশন বা সালোক সংশ্লেষীয় ফসফরিভবন এটা কাকে বলে, এটা আসে। এই ফসফোরাইলেশনটা দু প্রকারে হয়, এটা চক্রাকার এবং অচক্রাকার। এটা কাকে বলে কখনো কখনো আসে, বুঝতে পেরেছ। এবারে পিজিএ, এনএডিপি এগুলো পুরো নাম আছে, আরইউডিপি বা আরইউবিপি এগুলো পুরো নাম আছে। পিজিএ, বুঝতে পেরেছ, আর এনএডিপি, আরইউবিপি, আরইউডিপি এগুলো পুরো নাম আছে। আর ব্ল্যাকম্যান বিক্রিয়া বা ইএমপি পদ কাকে বলে, ব্ল্যাকম্যান বিক্রিয়া এগুলো আছে। এরপরে সালোক সংশ্লেষের তাৎপর্য আছে, সালোক সংশ্লেষের তাৎপর্য এটা আছে, সালোক সংশ্লেষের তাৎপর্য এটা কিন্তু আছে। আর ম্যাক্রো এবং মাইক্রো বা অতিমাত্রিক এবং অল্পমাত্রিক বা স্বল্পমাত্রিক উপাদান কাকে বলে এবং তার উদাহরণ, বা ট্রেস এলিমেন্ট, ইংলিশ নামগুলো জেনে রাখবে, বুঝতে পেরেছ। ট্রেস এলিমেন্ট বা মেজর এলিমেন্ট এমনও আছে, মেজর আর মাইনর, বুঝতে পেরেছো। বাফার ক্রিয়া কি, বাফার ক্রিয়া কখনো কখনো আসে, বাফার ক্রিয়া আসে। এবারে বাষ্পমোচন আর বাষ্পীভবনের পার্থক্য কি, এটা করে রাখবে, বাষ্পমোচন এবং বাষ্পীভবনের পার্থক্য। এবারে সালোক সংশ্লেষের যে নিয়ন্ত্রণকারী শর্তগুলি, তার মধ্যে শর্ট প্রশ্ন আসতে পারে, এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। এবারে বাষ্পমোচনের যেটা উইল্টিং কাকে বলে, বা বাষ্পমোচনকে কেন ক্ষতিকারক উপকারী প্রক্রিয়া বলেছে এবং কে বলেছে, বাষ্পমোচনকে ক্ষতিকারক উপকারী প্রক্রিয়া বলেছে কেন এবং কে বলেছে, বুঝতে পেরেছো। উইল্টিং কাকে বলে,
এটা আছে। এবারে নিষ্ক্রিয় পরিবহন এবং সক্রিয় পরিবহন কাকে বলে, এটা আসবে। নিষ্ক্রিয় পরিবহন এবং সক্রিয় পরিবহন কাকে বলে, এবং নিষ্ক্রিয় শোষণ ও সক্রিয় শোষণ। নিষ্ক্রিয় পরিবহন, সক্রিয় পরিবহন, নিষ্ক্রিয় শোষণ এবং সক্রিয় শোষণ। আর অভিশ্রবণটা আসতে পারে, কখনো কখনো আসে। অভিশ্রবণ, ব্যাপন অভিশ্রবণের পার্থক্য আসতে পারে, ব্যাপন ও অভিশ্রবণের পার্থক্য আসতে পারে, কিন্তু সক্রিয় পরিবহন, নিষ্ক্রিয় পরিবহন এটা খুব আসে। সক্রিয় পরিবহন, নিষ্ক্রিয় পরিবহন এটা কিন্তু খুব আসে। এটা অবশ্যই ভালো করে করে রাখবে। এরপরে সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ এটাও আসে। সক্রিয় শোষণ এবং নিষ্ক্রিয় শোষণ এটাও আসে। আর রসের উৎস্রোত কাকে বলে, একদম আসবেই আসবে। রসের উৎস্রোত কিভাবে ঘটে বা রসের উৎস্রোত কাকে বলে এটা আসবে। আর বাষ্পমোচন টান ও জলের সমসংযোগ ও অসমসংযোগ মতবাদ বা ডিকসন ও জলের মতবাদ। ডিকসন ও জলের মতবাদ বা বাষ্পমোচন টান কাকে বলে, এর গুরুত্ব বা বাষ্পমোচনের জলের সমসংযোগ ও বলজনিত মতবাদ এটা আসবে, এটা আসবে। তাহলে রসের উৎস্রোত এবং বাষ্পমোচন টান কাকে বলে, ভীষণ ইম্পর্ট্যান্ট, একদম আসবেই আসবে। রসের উৎস্রোত এবং বাষ্পমোচন টান কাকে বলে, ভীষণ ইম্পর্ট্যান্ট, আসবেই আসবে। এরপরে শ্বসন, বিভিন্ন প্রাণীর শ্বসন, যে শ্বাস অঙ্গের নাম এগুলো আছে। আরশোলার কি, মাছের কি, বা বুক গিলকার, কাঁকড়া বিছার কি, মাকড়সার কি, এই যে বুক গিলকার বা ফুসফুস বইকার এরকম আছে। বা কই শিঙি মাগুরের শ্বাসযন্ত্রগুলো, তৃতীয় শ্বাসযন্ত্রগুলো কীরকম দেখতে, কোনটা ফুলের মতো, কোনটা নলাকার, এখান থেকেও শর্ট প্রশ্ন আছে। আর ফুসফুসের আবরণকে কি বলে এবং কয়টি স্তর, এবং আবরণের, বুঝতে পেরেছ, ফুসফুসের বাইরের স্তরটাকে কি বলে আর ভিতরের স্তরটাকে কি বলে। আর আমাদের একটা পেশি, শ্বাসপেশির নাম মধ্যচ্ছদা, ভীষণ আছে, ভীষণ আছে শ্বাসপেশির নাম মধ্যচ্ছদা। আর কখনো কখনো শ্বাস কৌশল আছে, বুঝতে পেরেছ, নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ এবং শ্বাস গ্রহণের পদ্ধতি কখনো কখনো আছে। কিন্তু শ্বাসপেশিটা খুব করে আসে, যেটা বললাম, শ্বাসপেশিটা খুব করে আছে। শ্বসন দহনের পার্থক্য কখনো কখনো আছে, শ্বসন দহনের পার্থক্য, শ্বসন শ্বাসকার্যের পার্থক্য আছে। আর বা আমরা বলবো এটাকে অন্তঃশ্বসন এবং বহিঃশ্বসনের পার্থক্য। শ্বসন শ্বাসকার্য মানে অন্তঃশ্বসন এবং বহিঃশ্বসনের পার্থক্য খুব আছে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। আর সবাত শ্বসন কাকে বলে এবং স্থান আর সমীকরণ, অবাত শ্বসন কাকে বলে এবং স্থান সমীকরণ। অবাত শ্বসনের স্থান কাকে বলে এবং সমীকরণ। আর সন্ধান কাকে বলে এবং সন্ধানের স্থান ও গুরুত্ব, ভীষণ ইম্পর্ট্যান্ট। সন্ধান কাকে বলে, সন্ধানের স্থান এবং গুরুত্ব ভীষণ ইম্পর্ট্যান্ট, একদম আসবেই আসবে, ধরে নিতে পারো। আর সন্ধানের মধ্যে অর্থনৈতিক গুরুত্ব, মানে সেই গুরুত্ব বা তাৎপর্য একদম আসবেই আসবে। আবার অনেক সময় সবাত শ্বসন অবাত শ্বসনের পার্থক্য আছে, কিন্তু বেশি আছে অবাত শ্বসন এবং সন্ধানের পার্থক্য। সবাত শ্বসন অবাত শ্বসনের পার্থক্য আসতে পারে, কিন্তু বেশি আছে কি, অবাত শ্বসন এবং সন্ধানের পার্থক্য। গ্লাইকোলাইসিস কাকে বলে, একদম আসবে আসবে, এবং স্থান মানে কোথায় ঘটে। ইএমপি পথ কাকে বলে, আছে। আর শ্বসনে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কি, এটা আছে। বা টিসিএ চক্র বলে কেন, এগুলো আছে। গ্লাইকোলাইসিস কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, কাকে বলে এবং কোথায়। আর সালোক সংশ্লেষে যেমন কেলভিন চক্র, এখানে আছে দেখো ক্রেবস চক্র, শ্বসনে আছে ক্রেবস চক্র, বুঝতে পেরেছ, ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু ক্রেবস চক্র। একে টিসিএ চক্র বলে কেন বা সার্টিক অ্যাসিড চক্র বলে কেন, ভীষণ ইম্পর্ট্যান্ট টিসিএ চক্র। আবার কখনো কখনো ক্রেবস চক্রের সাধারণত আসে না, খুব কঠিন প্রশ্ন হলে তবে আছে। রেখাচিত্রের সাহায্যে দেখাও, রেখাচিত্রের সাহায্যে দেখাও। পুষ্টি কাকে বলে, আসতে পারে, পুষ্টি কাকে বলে, আসতে পারে। আর ক্রেবস চক্রে এবং অবাত শ্বসনের সাধারণ পর্যায় কি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা তোমরা কিন্তু ভালো করে শুনে রাখো। ক্রেবস চক্র এবং অবাত শ্বসনের সাধারণ পর্যায় কি না, গ্লাইকোলাইসিস। আর ক্রেবস চক্র এবং অবাত শ্বসনে কত অনুকূলে এটিপি তৈরি হয়, এটা এটা আর শ্বসনের তাৎপর্য, শ্বসনের তাৎপর্য, শ্বসনের তাৎপর্য। এবারে পুষ্টির মধ্যে
বিভিন্ন যে পরভোজী পুষ্টি আছে তার মধ্যে বেশি আছে যেটা পরজীবীয় পুষ্টি আর পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ বা কাকে বলে, বুঝতে পারলে? তার মধ্যে একদম আসে মিথজীবী পুষ্টি, ইংলিশ টার্মটা জেনে রাখবে, সিম্বায়োটিক নিউট্রিশন, এটা খুবই আসে এবং উদ্ভিদের ক্ষেত্রে এবং প্রাণীর ক্ষেত্রে দুটো করে রাখবে। আর সম্পূর্ণ পরজীবী বা অসম্পূর্ণ পরজীবী মানে আংশিক উদ্ভিদ এবং প্রাণী থেকে করে রাখবে। উদাহরণ স্বভোজী পুষ্টি পরভোজী পুষ্টি পার্থক্য আসতে পারে। আর এখান থেকে শর্ট প্রশ্ন আসে যে অঙ্গগুলো পুষ্টির পর্যায় এবং অঙ্গগুলো নাম কি, পুষ্টির পর্যায় এবং অঙ্গগুলো। হলোফাইটিক হলোজৈবিক পুষ্টি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, হলোফাইটিক পুষ্টি হলোজৈবিক পুষ্টি মোস্ট ইম্পর্ট্যান্ট। আর মানুষের দন্ত সংকেত একদম আসবে, মানুষের দন্ত সংকেত একদম আসবে ICPM এবং M, বুঝতে পেরেছ? ICPM এবং M, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার, 2/2, 1/1, 0/0, 2/2 এটা শিশুদের, কিন্তু বড়দের হচ্ছে এখানে 2/2 আর 3/3, বুঝতে পেরেছো? ইনসিজার হচ্ছে 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2 আর মোলার 3/3, এটা প্রাপ্তবয়স্কের। আর শিশুদের কি হচ্ছে PMটা 0 থাকে, বুঝতে পারলে? এটা ভীষণ পরিমাণে দন্ত সংকেত কিন্তু আসবে। আবার অনেক কঠিন প্রশ্ন হলে মানুষের দন্ত প্রকৃতি কী রকম, বুঝতে পেরেছো? বা ডাইভিং না আসে না, হেটারো ড্যান্ট, এগুলো মানে দুবার দাঁত ওঠে কাদের, একবার দাঁত ওঠে, এইসব কঠিন হলে আসবে। এখানে পৌষ্টিকতন্ত্রের ছবি আসে না, কিন্তু জেনে রাখলে অনেক কিছু জানতে পারবে যে ডিওডিনাম কোন অংশ, ইউ আকৃতির অংশের নাম কি পৌষ্টিকতন্ত্রের, বা অগ্নাশয় কোথায় থাকে, ডিওডিনামে থাকে, বা পিত্ত যে যকৃতে উৎপন্ন হয় পিত্তথলিতে জমা থাকে কোথায় এসে পড়ে, দেখেছো ছবিটা জেনে রাখলে। বা ক্ষুদ্রান্তের যে প্যাঁচগুলো আছে, ভিলাই আঙুলের মতো যে অভিক্ষেপগুলো, ওখান থেকে। এবারে পৌষ্টিক গ্রন্থি থেকে আমাদের লালারসে কি উৎসেচক থাকে? টায়ালিন, শ্বেতসার পরিপাক করতে পারে, টায়ালিন, লালারসে যে উৎসেচক থাকে টায়ালিন। আর একটু আগে বলেছি যে পিত্ত কোথায় তৈরি হয়, পিত্তথলিতে নয় কিন্তু, যকৃৎ বা লিভারে পিত্ত তৈরি হয়, জমা থাকে পিত্তথলিতে, পিত্ত কিন্তু তৈরি হয় যকৃৎ বা লিভারে, বুঝতে পারলে? কিন্তু জমা থাকে পিত্তথলিতে। আর পিত্তের কাজ কি? পিত্তের কাজ আর অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন, বা উদাহরণ একটা মিশ্রগ্রন্থির উদাহরণ, অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন, এটাও কখনো আসতে পারে, বুঝতে পারলে? আন্তরিক গ্রন্থিগুলো আমাদের HCl কোথায় উৎপন্ন হয়, আর এখানে গোবলেটকে এটাও আসে অনেক সময়, কোষ বা ব্রুনারের কোষের অবস্থান, কঠিন প্রশ্ন হলে আসে, না হলে সাধারণত আসে এটা না। উৎসেচক কাকে বলে? পরিপাককারী যে উৎসেচক আছে 3 প্রকার, প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক এবং যেটা আছে কার্বোহাইড্রেটকে বিশ্লেষণ করে, বুঝতে পেরেছো, শর্করা ভঙ্গ, সেটাও পড়ে রাখবে, বুঝতে পেরেছো? অ্যামাইলোলাইটিক। 3টে উৎসেচকের উদাহরণগুলো, 3টে ধরনের যে উৎসেচক আছে তার উদাহরণগুলো, অ্যামাইলোলাইটিক উৎসেচকের উদাহরণগুলো, প্রোটিওলাইটিক উৎসেচকের উদাহরণগুলো, লাইপোলাইটিক উৎসেচকের উদাহরণগুলো। খুব কঠিন প্রশ্ন এলে যে ক্ষুদ্রান্ত্রে পরিপাক পদ্ধতি লেখো, খুব কঠিন প্রশ্ন এলে, বা পৌষ্টিক নালীতে শর্করার পরিপাক লেখো, খুব কঠিন প্রশ্ন এলে আসবে। নাহলে যে শোষণ কোথায় ঘটে এবং কি হিসাবে, প্রোটিনের একক কী, পরিপাক হয়ে প্রোটিন কিসে পরিণত হয়, না অ্যামাইনো অ্যাসিড, শর্করা পরিপাক হয়ে একক কী বা কিসে পরিণত হয়ে শোষিত হয়, না গ্লুকোজ, ফ্যাট কিসে হয়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এইগুলোতে কোথাতে শোষিত হয়, না ক্ষুদ্রান্তে যে এরকম ভিলাস বলে আছে, বুঝতে পেরেছো? ভিলাই বা ভিলাস, এইখানে আছে পয়সনি, এখানে ভালো করে শিকাবহ, ভালো করে এটা করে রাখবে, কাকে বলে এবং কাজ কী, এবং 3টে খাদ্য উপাদানের সরল উপাদান যেটা। এবার বিপাক বা মেটাবলিজম কয় প্রকার, কী কী, উপচিতি অপচিতির উদাহরণ এবং কাকে বলে, পার্থক্য আসতে পারে। এবার সুষম খাদ্যের ধারণা বা কাকে বলে উদাহরণ, সুষম খাদ্যের ধারণা বা কাকে বলে উদাহরণ। আদর্শ খাদ্য আলাদা, সুষম খাদ্য আলাদা। সুষম খাদ্য কিন্তু কোনো নির্দিষ্ট খাদ্য নয়, অনেকগুলো খাদ্যের সমাহার সুষম খাদ্য। আর আদর্শ খাদ্য একটা নির্দিষ্ট খাদ্য, যেমন দুধ আর ডিম,
সুষম খাদ্য। এবারে বিএমআর বা মৌল বিপাকীয় হার বা বেসাল মেটাবলিক রেট, মৌল বিপাকীয় হার, এটা আছে ছেলেদের কত মেয়েদের কত, এটা আছে মৌল বিপাকীয় হার কাকে বলে, এটা আছে, এবং ছেলেদের কত মেয়েদের কত। বুঝতে পেরেছ? গয়টার রোগ কেন হয়, কোন মৌলের অভাবে গয়টার রোগ হয় বা থাইরয়েড গ্রন্থির সমস্যা হয়, কোন মৌলের অভাবে? না, আয়োডিন। এবং ডায়াবেটিস মেলিটাস কেন হয়, আর ডায়াবেটিস ইনসিপিটাস কেন হয়, স্থূলতা বা ওবেসিটি কেন হয়, মোটা হয়ে যাওয়াটা স্থূলতার কারণ, বা স্থূলতা কাকে বলে এটাও আসতে পারে, এবং স্থূলতার কুফল বা প্রভাব কি কি। মোটা হলে আমাদের কি কি হয়? রক্তচাপ বেড়ে যায়, লিভারের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়। এবারে সংবহনের উপাদানগুলো কি কি? রক্তবাহ এবং হৃৎপিণ্ড। সংবহনের উপাদানগুলো কি কি? এগুলো আছে সংবহন। এবারে চিংড়ির রক্তে যে তাম্রঘটিত হিমোসায়ানিন থাকে, আর পতঙ্গের রক্তে কোনো রঞ্জক থাকে না, তাই বর্ণহীন। শিরাধমনির পার্থক্য আছে, অনেক সময় শিরাধমনির পার্থক্য আছে। আর মুক্ত সংবহন, বদ্ধ সংবহন কাকে বলে উদাহরণ বা তাদের পার্থক্য? মোস্ট ইম্পর্ট্যান্ট। মুক্ত সংবহন, বদ্ধ সংবহন কাকে বলে, তাদের উদাহরণ বা পার্থক্য? হিমোলিম কাকে বলে? মোস্ট ইম্পর্ট্যান্ট। হিমোলিম কাকে বলে? যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট বলছি বা আসবে বলছি, তোমরা এগুলো একটু জোর দিয়ে পড়ে যাবে। হিমোসিল বা ল্যাকুনা, এটাও কাকে বলে? আসে। হিমোসিল বা ল্যাকুনা কখনো কখনো আসে, কাকে বলে? এটাও আছে। এবারে রক্তের যে বিভিন্ন উপাদান, তার মধ্যে শ্বেতকণিকার যে ভাগগুলো এবং তাদের কাজ, রক্তের বিভিন্ন যে কণিকাগুলো আছে তার মধ্যে শ্বেতকণিকার উপাদানগুলো এবং তাদের কাজ, প্রত্যেকটার কাজ করে রাখবে। শ্বেতকণিকার কাজ, গঠন এবং উপাদান, এই যে দানাদার কোনগুলো, কোনটা গ্রানুলোসাইট, কোনটা অ্যাগ্রানুলোসাইট, এগুলো করে রাখবে। এবং তাদের কাজ কি, কোনটা অ্যালার্জি প্রতিরোধ করে, কি করে, এগুলো ভালো করে। শ্বেতকণিকার উপাদান, তাদের নাম, মানে তাদের ভাগগুলো, তাদের নাম এবং কাজ, এটা অবশ্যই করে রাখবে শ্বেতকণিকাটা। আর ওখানে পৌষ্টিকতন্ত্রে একটা ছেড়ে গেছি, পেরিস্টলসিস কাকে বলে, আর কাইম আর কাইল কাকে বলে, ওটা করে রাখবে। পেরিস্টলসিস কাকে বলে, কাইম এবং কাইল কাকে বলে, ওটা করে রাখবে। আচ্ছা, এবিও পদ্ধতি কি, এটা করে রাখবে রক্ত থেকে। এবিও পদ্ধতি, বুঝতে পেরেছো? কোন রক্তকে সার্বিক দাতা এবং কাকে গ্রহীতা, ইউনিভার্সাল ডোনার এবং ইউনিভার্সাল রিসিভার কাকে বলে এবং কেন, এটা করে রাখবে। আরএইচ ফ্যাক্টর কি এবং গুরুত্ব, আরএইচ ফ্যাক্টর একদম আসবে। আরএইচ ফ্যাক্টর কি এবং গুরুত্ব আসবে, ভীষণ ইম্পর্ট্যান্ট। আরএইচ ফ্যাক্টর কি এবং গুরুত্ব, এই যে আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব। আর একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। আর এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস যদি কঠিন প্রশ্ন হয়ে আসবে, গর্ভবতী মায়েদের অনেক সময় সন্তানের সমস্যা হয়, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কঠিন প্রশ্ন হলে আসবে, বুঝতে পেরেছ? আর এগুলো তো আগে হিমোলাইসিস, এবিও, আচ্ছা এটা দরকার নেই। আর রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব বা তাৎপর্য, এটা আছে, এটা অনেক সময় আসে। রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব বা তাৎপর্য, রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন, এটা কিন্তু আসে। কি ধাতু দরকার, কি ভিটামিন দরকার? ধাতু হচ্ছে ক্যালসিয়াম, আর ভিটামিন হচ্ছে ভিটামিন কে। রক্ততঞ্চনে সাহায্য করে, শর্ট প্রশ্ন আছে, কোন ধাতু আর কোন ভিটামিন? ক্যালসিয়াম হচ্ছে ধাতু, ভিটামিন কে। আর পদ্ধতি কিন্তু আছে, রক্ততঞ্চনের পদ্ধতি দেখো, 3টে ধাপ আছে। আর ব্লাড ব্যাংকে রক্ত কেন জমাট বাঁধে না কি মেশানো থাকে ব্লাড ব্যাংকে? না সোডিয়াম সাইট্রেট, ভালো করে দেখে নাও, এটা আছে। আর আমাদের দেহে কেন রক্ত তঞ্চন হয় না? অনেকগুলো কারণ থাকে। একটা তার মধ্যে হেপারিন নামক থাকে, তঞ্চন বিরোধী পদার্থ। আর একটা রক্তের প্রবাহ থাকে। আর একটা কী হচ্ছে, রক্তের ভিতরের গাত্রটা হচ্ছে মসৃণ। 3টে, ভিতরের গাত্র, মসৃণ, রক্তের প্রবাহ আর হেপারিন, এই 3টে পয়েন্ট। আর ব্লাড ব্যাংকে কী মেশানো থাকে রক্ত যাতে না জমাট বাঁধে? সোডিয়াম সাইট্রেট, শর্ট প্রশ্ন আছে এখান থেকে, শর্ট প্রশ্ন আছে। এরপরে এখান থেকে একদম একটা আছে, প্রায় আছে, এটা ছকটা দেখে নাও, দরকার হয় স্ক্রিনশট নিয়ে নেবে। বিভিন্ন কপাটাগুলোর অবস্থান আর কাজ, বুঝতে পেরেছো? বাইকাসপিড, ট্রাইকাসপিড মানে দ্বিপত্র, ত্রিপত্র, পালমোনারি কপাটিকা,
বা ভালভ, অ্যাওরিটিক কপাটিকা, এইগুলো বিশেষ করে বাইকাসপিড আর ট্রাইকাসপিড এই দুটো বেশি করে আসে। এইগুলো অবস্থান আর কাজ। আর হৃৎপিণ্ডের গঠন রেখাচিত্রের সাহায্যে নাম সহ এবং ছবি রেখাচিত্রের সাহায্যে কোন দিক থেকে রক্ত কোন দিকে ঢুকছে কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং নাম সহ ছবি রেখাচিত্রের সাহায্যে এবং হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন পদ্ধতি, এটাও প্রশ্ন আসে বর্ণনা সংক্ষেপে। তাহলে ছবি আসে, রেখাচিত্র আসে এবং সংবহন পদ্ধতি কখনো কখনো আসে। বুঝতে পেরেছ? এখান থেকে এসএ নোট, এভি নোট এইগুলো প্রশ্ন আসে কখনো কখনো, এভি নোট, এসএ নোট। এবারে রেচন কোনো স্কুলে আছে, আচ্ছা কোনো স্কুলে নেই। পোর্টাল সংবহন একটা কাকে বলে আসে? পোর্টাল সংবহন কাকে বলে আসে? এবারে রেচন কাকে বলে এটা আছে, রেচনের গুরুত্ব আছে। কোনো স্কুলে দ্বিতীয় ইউনিটে রেচন থাকে, কোনো স্কুলে নেই। যাদের নেই তাদের করতে হবে না। রেচন কাকে বলে, রেচনের গুরুত্ব ভীষণ ইম্পর্ট্যান্ট গুরুত্বটা। আর উদ্ভিদের রেচনের কৌশল অনেক সময় আসে, দেখে না উত্তরগুলো, দরকারে স্ক্রিনশট নিয়ে নেবে। রেচনের গুরুত্ব। এবারে এখান থেকে একটা প্রশ্ন আসে যে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থগুলো কোনগুলো, নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থগুলো কোনগুলো, এবং সেটা উদ্ভিদেরও পড়বে প্রাণীদেরও পড়বে। অর্থাৎ উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কী কী, আর নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ কী কী, এবং প্রাণীদের নাইট্রোজেনযুক্ত ও নাইট্রোজেনবিহীন রেচন পদার্থগুলো কী কী। বুঝতে পেরেছ? আর আমাদের প্রধান যে রেচন পদার্থগুলো দেখো, ইউরিয়া আমাদের মূত্রের সঙ্গে ত্যাগ করি, অ্যামোনিয়া এইগুলো। আর ইউরিয়া কিন্তু তৈরি হচ্ছে যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে। ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে। যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবে। আর এইরকম নাইট্রোজেনবিহীন এবং নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থগুলোর নাম, উৎস এবং গুরুত্ব একদম আসবে গুরুত্ব দিয়ে বলছি। উপক্ষার কাকে বলে এবং বিভিন্ন উপক্ষারের নাম, উৎস এবং গুরুত্ব একদম আসবে। এখান থেকে একটা প্রশ্ন পাবে, একদম গুরুত্ব দিয়ে বলছি। আর বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম, এটা শর্ট প্রশ্ন আসে। বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম শর্ট প্রশ্ন আসে। বিভিন্ন রেচন অঙ্গের নাম, এই ছকটা দেখে নাও তোমরা, শর্ট প্রশ্ন আছে বিভিন্ন রেচন অঙ্গের নাম। আর তোমরা এখানে যে ম্যালপিজিয়াম কণিকা আর ম্যালপিজিয়াম নালিকা, এটা আছে আরশোলার ক্ষেত্রে ম্যালপিজিয়াম নালিকা, আর আমাদের আছে ম্যালপিজিয়াম কণিকা। নেফ্রনের গঠন সেটা পড়ে যাচ্ছি। এটা অনেক সময় পার্থক্য আসে বা অবস্থান আসে। বৃক্কের গঠন কম আসে, তবে বৃক্কের আবরণকে কি বলে আর হাইলাম কি বলে, এই দেখ অবতল অংশ যেখান থেকে গভীনী বেরিয়েছে, হাইলাম কাকে বলে, ভীষণ পরিমাণে আসে। হাইলাম কাকে বলে, বৃক্কের আবরণকে কি বলে, এরকম আসে। বুঝতে পারলে? আর এখানে কি করে মূত্র উৎপন্ন হয়, মানবদেহে কি করে মূত্র উৎপন্ন হয়, আর নেফ্রনের মানে বৃক্কের গঠন ও কার্যগত একক কি না নেফ্রন, বৃক্কের গঠন ও কার্যগত একক কি নেফ্রন, এবং নেফ্রনের যে অংশগুলো কী কী আছে তার ছবিও আছে, এবং মূত্র উৎপাদন পদ্ধতি। এবং এখান থেকে শর্ট প্রশ্ন আসে, ম্যালপিজিয়াম কণিকা কাকে বলে, বিশেষ করে আসে, একদম আসবেই আসে বেশি করে, যেটা বললাম যে হেনলির লুপ কাকে বলে, হেনলির লুপ কাকে বলে। আর ছবি একদম আসবে। ছবি গঠনের কিছু বৈশিষ্ট্য আছে, এই ছবি আঁকতে গিয়ে সুন্দর করে আঁকতে হবে কথা নয়, কিন্তু গঠনে কিছু বৈশিষ্ট্য আছে, এটা জানার জন্য আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা ছবিটা কি করে আঁকতে হয় পারফেক্ট, কি করে একদম ফুল নম্বর পাবে, তা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আর হেনরির লুপ ভীষণ পরিমাণে আসে। আর এই যে বৃক্ক নালিকার কোন অংশের কাজ কি, কোথায় পুনঃশোষণ হয়, কোথায় ক্ষরণ হয়, এবং কোথায় জলের শোষণ হয়, এটা একদম আসে। কোথায় পুনঃশোষণ হয়, কোথায় ক্ষরণ হয়, এবং কোথায় জলের শোষণ হয়। রেচনের যকৃতের ভূমিকা খুব ইম্পর্ট্যান্ট, রেচনের যকৃতের ভূমিকা খুব ইম্পর্ট্যান্ট। রেচনের যকৃতের ভূমিকা, ফুসফুসের ভূমিকা, ত্বকের ভূমিকা, এই তিনটে থেকে একটা অনেক সময় আসে। রেচনের যকৃতের ভূমিকা, ফুসফুসের ভূমিকা এবং ত্বকের ভূমিকা। এই যে বিলিরুবিন বিলিভার্ডিন উৎপন্ন হয় যকৃতে হিমোগ্লোবিন বিশিষ্ট হয়ে। আর কি হচ্ছে লেসিথিন, কী কী রেচন পদার্থ উৎপন্ন হয়, আমাদের মলের রং হলুদ কেন, বা আমাদের মূত্রের রং কিছুটা হলুদ কেন, এইগুলো প্রশ্ন এখান থেকে হয়। বুঝতে পারলে? এই যে ডায়াবেটিস ইনসিপিটাস, ওখানে ডায়াবেটিস মেলিটাস বলেছিলাম, এটা যে বহুমূত্র, এডিএইচ অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, বুঝতে পারবে অভাবে হয় ডায়াবেটিস। বুঝতে পারলে? ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র, এডিএইচ অ্যান্টি ডায়ুরেটিক, প্রশ্ন আলাদা। ডায়াবেটিস মেলিটাস আলাদা ইনসুলিন, আর ডায়াবেটিস ইনসিপিটাস আলাদা
এডিএইচ, ওখানে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ঘন ঘন মূত্র হয়। এটা ঘন ঘন মূত্র, আর ওখানে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একে মধুমেহ বলে আগেরটাকে। এটা মোটামুটি এইগুলো তোমাদের সেকেন্ড ইউনিটে আসে, তাই মন দিয়ে করবে বন্ধুরা। তোমরা যেগুলো বললাম ওইগুলো যদি করে যাও তোমাদের ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। আর বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা। প্লিজ প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায়। প্লিজ প্লিজ বন্ধুরা আবার বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা, একটু হেল্প করো। তোমাদের কাছে শুধু এইটুকু সহযোগিতা চাইছি, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। আর বন্ধু সবার পরীক্ষা ভালো হোক, সবার ভবিষ্যতে ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।